মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2016 সালের মে মাসে রোয়ানোর সময় সতর্ক সংকেত প্রচারে সমন্বয়হীনতা, আবহাওয়া অধিদপ্তর প্রদত্ত সতর্ক বার্তায় অস্পষ্টতা সহ নানা সমস্যা প্রতিবেদনে তুলে ধরা হয়। সমস্যা সমাধানে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি উপযুক্ত স্থানে আশ্রয় কেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয় টিআইবির প্রতিবেদনে। ত্রাণ বরাদ্দ বিতরণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের তুলনায় বেশি বা ক্ষতিগ্রস্তের ক্ষতির পরিমাণের তুলনায় যেটা প্রাধান্য পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা এবং তার উপর ভিত্তি করে ত্রাণ বরাদ্দ এবং বিতরণ। ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষ তাদের পক্ষ হয়ে অভিযোগ করার এবং অভিযোগ নিরসনের কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়ার ঘাটতি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। রাজধানীর পূর্ব দোলাইপাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে 4 জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব। এদের একজন জেএমবির সারোয়ার তামিম গ্রুপের আইটি শাখা প্রধান আশফাক-এ আজম ওরফে আপেল বলে দাবি র্যাবের। বাকিরাও একই সংগঠনের সদস্য। বাড়িটি থেকে অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, নাশকতার উদ্দেশ্যেই তারা এখানে জড়ো হয়েছিল। ফখরুল শাহিনকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর পূর্ব দোলাইপাড়ের কবিরাজ গলির একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাত থেকে বাড়িটি ঘেরাও করে র্যাব। বাড়ির চারপাশে এবং আশপাশের গলিতে অবস্থান নেয় বিপুল সংখ্যক র্যাব সদস্য। ঘেরাওয়ের 4 ঘন্টা পর শুরু হয় চূড়ান্ত অভিযান। তবে কোনো গোলাগুলি ও হতাহতের ঘটনা ছাড়াই আশফাক সহ 4 জঙ্গিকে আটক করে র্যাব। বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। র্যাব জানায়, আশফাক-ই আজম জেএমবির আইটি শাখা পরিচালনার পাশাপাশি আত-তাকিম নামে একটি ওয়েবসাইট চালাতো। এছাড়া মাহবুব নামে আরেক জঙ্গি কুরিয়ার সার্ভিসে চাকরির আড়ালে জেএমবির অস্ত্র ও অন্যান্য মালামাল আনা নেয়া করত। সিয়াম নামে একজনকে র্যাব আটক করেছিল জুলাই মাসে। সিয়ামের সঙ্গেই এই আশফাক-ই আজম সে কিন্তু একসঙ্গেই কাজ করত এবং সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নিয়েছে। 2011 সাল থেকেই সে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল। র্যাব জানায়, মাসে 7,000 টাকার চুক্তিতে গেল মাসের 23 তারিখে বাসাটি ভাড়া নেয় তারা। নিজেদের তখন নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিল জঙ্গিরা। শাহিনুজ্জামান সে এই সারোয়ার তামিম গ্রুপের একজন সক্রিয় সদস্য। চট্টগ্রামের কোন একটি জায়গায় সে ক্ষুদ্রাস্ত্র পরিচালনার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রশিক্ষণ গ্রহণকালীন সময় সে অ্যাক্সিডেন্টালি সে পায়ে গুলিবিদ্ধ হয়। এদিকে এলাকার লোকজন বলছেন, 23 জানুয়ারি প্রথমে 2 জন এসে বাসা ভাড়া নেয়, বাকি 2 জন আসে পরে। এলাকার লোকজনের সঙ্গে তাদের মেলামেশাও ছিল না। এছাড়া বাড়ির মালিক শাইলু বেগম সহ আরো এক ভাড়াটিয়াকে হেফাজতে নিয়েছে র্যাব। 2 জন এসে বলছে, হেরা বলছে যে আমাদের ফ্যামিলি বাসা, 1 তারিখে ফ্যামিলি আসবো এই বলছে। পরে যারা বাড়িওয়ালা কইছে যে তোমরা 1 তারিখে আইসো বাবা ফ্যামিলি নিয়ে, বেচালা তো ভাড়া দেওয়া ঠিক না। ফেব্রুয়ারির 1 তারিখ আসার কথা ছিল আর কি, বাসা খালি ছিল বলে 21 তারিখে আর কি 2 জন ঢুকছে, আবার কিছুদিন পরে বলে 2 জন আইছে। র্যাব জানায়, গ্রেফতার আশফাক রংপুর, শাহিনুজ্জামান ঝিনাইদহ, মাহবুবুর রহমান বগুড়া এবং আশরাফ জামালপুর জেলার বাসিন্দা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। মুশফিককে অধিনায়ক করে ভারতের বিপক্ষে 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। শতভাগ ফিট না হওয়ায় বিশ্রামে কাটার মাস্টার মুস্তাফিজ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজধানী সহ সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা। ঢাকঢোল আর কাঁসা ঘণ্টার বাদ্য আর বর্ণিল সাজে মুখর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যার দেবীর আরাধনায় ভিড় করেন মণ্ডপে মণ্ডপে। দেবীর কৃপায় সারা বছর জ্ঞানের আলোয় নিজেদের বিকশিত করতে চান তারা। ঢোলের তাল আর কাঁসার ছন্দে চলছে দেবীর বন্দনা। ফুল বেলপাতা বাছাই আর সাজসজ্জার প্রস্তুতি আগে শেষ। দেবীকে বরণ করতে নৈবেদ্যের কমতি রাখেননি গৃহলক্ষ্মীরা। সব বয়স, শ্রেণী পেশার মানুষ আরাধ্যা দেবীর বন্দনায় ছুটে আসছেন মন্দিরে। সব ছাত্রছাত্রীরা বিদ্যার জন্য মেধা বিকাশের জন্য আপনার কাছে প্রার্থনা করে। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা একসাথে পূজা করি। মায়ের কাছে চেয়েছি মানে আমরা বিশ্ববাসীর যাতে মঙ্গল হয়, আমাদের স্বপ্ন যাতে পূরণ হয়।
ষোড়শ উপাচারে প্রথমে যজ্ঞের মাধ্যমে দেবীর আহ্বান, তারপর মঙ্গল আরতির মাধ্যমে পুষ্পাঞ্জলি এবং আশীর্বাদ নিতে ব্যস্ত ভক্তরা। বিদ্যার দেবী হওয়ায় এই দিনকে ঘিরে উৎসাহের কমতি নেই ছাত্রছাত্রীদের, আর এই উদযাপনে বাদ পড়েনি পরিবারের ছোট সদস্যটিও। এই পূজাটা আসলে শুধুমাত্র যে জগন্নাথ হল কেন্দ্রিক তেমনটা না, এখানে সকল ধর্ম বর্ণের সবাই স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে। নতুন পরিবেশ, একটা নতুন আনন্দমুখর দিন, সবার মুখে একটা অন্যরকম হাসি। আয়োজকরা বলছেন দিনব্যাপী এই পূজায় ভেদাভেদ এবং সংকীর্ণতা ভুলে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ, আর সারা বিশ্বের মানুষকে জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে আলোর পথ দেখাবে বিদ্যাদেবী, এমনটাই প্রার্থনা পূজারীদের। মার কাছে আরাধনা করছি যাতে সকলেই মঙ্গল কামনা এবং সবাই সুশিক্ষিত হয়। মায়ের কাছে কায়মন বাক্যে আমাদের আজকের দিনের প্রার্থনা, মা যেন বিদ্যা দান করে যেন দেশ ও জাতি তথা সারা বিশ্বের সকলের মঙ্গল করেন। দেশ সীমানার গণ্ডি পেরিয়ে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে একাত্তা হোক সারা বিশ্ব, জাগুক বিশ্ব মানবতা, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। শাতিলা, এখন এই রাতের বেলায় সরস্বতী পূজার যে আয়োজন, সেই আয়োজনের যে ব্যাপকতা তা কিন্তু পুরাটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বড় বিদ্যাপীঠে কিন্তু যে মণ্ডপগুলো সাজানো হয়েছে, সেই মণ্ডপগুলো কিন্তু বিভিন্ন বিভাগের যে মণ্ডপ, সেটি আপনাকে যদি একটু দেখাই, আমার পিছনে যে আলোকসজ্জা, যে আলোক উজ্জ্বল যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে প্রত্যেকটা মণ্ডপে যে আলোকসজ্জা করা হয়েছে তারই কিন্তু একটা প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা এখানে। আর কেন্দ্রীয় পর্যায় থেকে যে গানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ভক্তিমূলক যে গান চলছে, সেই গানগুলো কিন্তু আসলে ওই সরস্বতী পূজাকে কেন্দ্র করেই যে নানা ধরনের আয়োজন, সেই আয়োজনকেই হচ্ছে আমাদেরকে মনে করিয়ে দেয়। আর এখানে আগের বারো যেমন বলেছিলাম যে আসলে বিভিন্ন বিভাগ তাদের যে বিভিন্ন আয়োজন করেছে, সেই আয়োজনগুলোর মূল যে থিম, সেই থিমটি কিন্তু আসলে রয়েছে তাদের বিভাগের যে মূল আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে আমরা দেখতে পেরেছি যে বেশ কিছু বিভাগ সমসাময়িক নানা বিষয় তুলে এনেছে তাদের এই মণ্ডপের সাজসজ্জায়। যেমন উল্লেখযোগ্য বলতে পারি যে এই যে সম্প্রতি যে মন্দির, যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, মন্দির এবং নানা ধরনের সংখ্যালঘুর উপর আমরা যে আক্রমণগুলো দেখছি, সেই আক্রমণগুলো কিন্তু আসলে এখানে থিম আকারে ফুটিয়ে তোলা হয়েছে। কোনো জায়গায় আসলে সেই আদি ধর্মের আবর্তে মন্দিরগুলো তৈরি করা হয়েছে, মণ্ডপগুলোকে সাজানো হয়েছে। কোনো জায়গায় আসলে যে উত্তর আধুনিক যে চিন্তা চেতনা, সেগুলোর প্রাধান্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যে সনাতন ধর্মাবলম্বীরা যে আয়োজনটি করে তাদের সরস্বতী বিদ্যার দেবীকে কেন্দ্র করে, সেটি কিন্তু একসময় যে ব্যক্তি পর্যায়ে ছিল, যে ছোট শিশুদের হাতে হাতে খড়ি দিয়ে যে আয়োজন শুরু হয়েছিল, সেই আয়োজন কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আসলে বড় এবং ব্যাপক আকার ধারণ করেছে। এবং সেই যে আয়োজন, সেই আয়োজনে আসলে যে শিক্ষার্থীরা যে অংশগ্রহণ করেন, তাদের যে ব্যবস্থাপনা, তাদের ব্যবস্থাপনায় তৈরি এসব নিজস্ব চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যে নতুন প্রজন্ম তাদের চিন্তা চেতনাগুলো ফুটিয়ে তোলে এই যে থিমগুলোর মাধ্যমে, সেগুলো কিন্তু দেখতে আসলেই খুব আকর্ষণীয়। আর এই সকাল বেলা থেকে যে শুরু হয়েছে যে আয়োজন, সেই আয়োজনের অনেকটাই শেষাংশে এখন এসে পৌঁছেছে। কারণ এখন আসলে সরস্বতী পূজার যে মূল আয়োজন এই বিদ্যাপীঠে, সেই বিদ্যাপীঠ কিন্তু সেই বিদ্যাপীঠের আয়োজন কিন্তু শেষ হতে চলেছে। শেষ সময়ে যে আনন্দ উৎসব, যে উল্লাস তরুণদের মাঝে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যে সাবেকরা আসেন, সাবেক শিক্ষার্থীরা আসেন, সেটির কথা কিন্তু আপনাদের আগে বলেছি। এই ছিল আসলে জগন্নাথ হল মাঠে সর্বশেষ আয়োজনের চিত্র আমার কাছে।